চলতি মাসের শেষ সপ্তাহে বেইজিংয়ের মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর। প্রথাগতভাবে নিকটতম প্রতিবেশী ভারতের বদলে এই প্রথম সফরের গন্তব্য হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্য দিয়ে ঢাকার পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের বাকবদল ঘটতে যাচ্ছে। বেইজিংয়ের পক্ষ থেকে এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করা হয়েছে। কূটনৈতিক প্রটোকলের অত্যন্ত বিরল একটি পদক্ষেপ হিসেবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়ান উভয়ের সঙ্গেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সূচি চূড়ান্ত করা হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে সাধারণত কোনো দেশের সরকার প্রধান সফরে গেলে স্বাগতিক দেশের যে কোনো একজন শীর্ষ নেতার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয় এবং অপরজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বেইজিং সফরে কেবল চীনা প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সুযোগ পেয়েছিলেন। তবে এবার চীনের শীর্ষ দুই ক্ষমতাধর নেতার সঙ্গেই তারেক রহমানের সরাসরি টেবিল বৈঠক হতে যাচ্ছে, যা বেইজিংয়ের চোখে বর্তমান বাংলাদেশ সরকারের জোরালো অবস্থানকে স্পষ্ট করে। অর্থনৈতিক ও বাণিজ্যিক নানা চুক্তির প্রস্তুতির কথা শোনা গেলেও এই সফরের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সমরাস্ত্র ক্রয়। দীর্ঘদিনের পুরনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার একটি বড় উদ্যোগ এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি 20টি J-10 CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছিল। সেই সময় এই সামরিক আধুনিকায়নের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছিল 15,000 কোটি টাকা। তবে জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বিশাল অঙ্কের সামরিক ব্যয় নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে মতভেদ তৈরি হওয়ায় ইউনুস প্রশাসন সেই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করে। বর্তমানে সেই স্থগিত হওয়া ফাইটার জেট ক্রয়ের ফাইলটি পুনরায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা টেবিলে উঠে এসেছে। চীনের চ্যাংডো এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি এই J-10C যুদ্ধবিমানের সক্ষমতা বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক ফ্লিটের সমকক্ষ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার, যা শব্দের চেয়েও দ্বিগুণ দ্রুতগতিতে আকাশে উঠতে সক্ষম। এভিয়েশন এবং রাডার প্রযুক্তির তথ্যানুযায়ী এই যুদ্ধবিমানটি এয়ার টু এয়ার এবং সারফেস টু এয়ার উভয় ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বোকা বানাতে বা ফাঁকি দিতে বিশেষভাবে পারদর্শী। প্রতিবেশী ভারতের বিমান বাহিনীতে যুক্ত হওয়া ফরাসি যুদ্ধবিমান রাফাল এবং চীনের এই J-10C দুটি 4.5 প্রজন্মের ফাইটার জেট। তবে রাডার সিগনেচার ফাঁকি দেওয়া এবং স্টেলথ সক্ষমতার দিক থেকে J-10C ফরাসি রাফালের চেয়েও অনেকটা এগিয়ে। ভারত পাকিস্তান আকাশযুদ্ধের সময় পাকিস্তানের হাতে থাকা সমপর্যায়ের প্রযুক্তির ব্যবহার এই যুদ্ধবিমানের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ড্রোন প্রযুক্তি হস্তান্তর এবং চীন পাকিস্তানের যৌথ প্রযোজনায় তৈরি JF-17 ফাইটার জেট নিয়েও অত্যন্ত নিবিড় আলোচনা চলছে। আকাশসীমায় এই চীনা প্রযুক্তির সরাসরি উপস্থিতি শুধুমাত্র একটি সামরিক চুক্তি নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি স্পষ্ট ও সুদৃঢ় বার্তা। রাষ্ট্রীয় কূটনীতিতে সরকার প্রধানের প্রথম সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি মূলত পুরো মেয়াদের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা ঠিক করে দেয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1972 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন ভারতে, যার মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধে ভারতের সরাসরি অবদানের প্রতি কৃতজ্ঞতা। এরপর 1991 সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করে প্রথম সফরে যান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, যা স্পষ্ট করেছিল ঢাকার পশ্চিমা বিশ্বের প্রতি আগ্রহ। 2024 সালে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন নয়াদিল্লিকে। তবে 2026 সালের আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং দীর্ঘ 1.5 দশক ধরে দিল্লির নীরব সমর্থনে একটি অনির্বাচিত সরকার টিকে থাকার যে অভিযোগ বাংলাদেশের মানুষের মনে গেঁথে আছে, তার রেশ এখনও কাটেনি। এমন একটি স্পর্শকাতর পরিস্থিতিতে সরকার প্রধান হিসেবে তারেক রহমান যদি প্রথম সফরে দিল্লিতে যেতেন, তবে তা দেশের সাধারণ মানুষের আস্থার জায়গাটিতে বড় ধরনের আঘাত হানত। অভ্যন্তরীণ রাজনীতির এই পালস অত্যন্ত নিখুঁতভাবে পরিমাপ করেই প্রথম সফরের জন্য বেইজিংকে বেছে নেওয়া হয়েছে। সামরিক হিসেব নিকেশের বাইরে এই সফরের সবচেয়ে বড় বাধ্যবাধকতা লুকিয়ে আছে দেশের অর্থনীতির খাতায়। 2026 সালের শেষ দিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। এই উত্তরণের একটি বড় নেতিবাচক দিক হল
ইউরোপ ও আমেরিকার বাজারে বাংলাদেশ এতদিন যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছিল তা ধীরে ধীরে সংকুচিত হবে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 84% আসে তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প থেকে। শুল্কমুক্ত সুবিধা বাতিল হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা এই শিল্পের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই আসন্ন অর্থনৈতিক ধাক্কা সামলাতে বাংলাদেশের জরুরি ভিত্তিতে প্রয়োজন নতুন বাজার, বিপুল বিদেশি বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তি। এই তিনটি চাহিদাই পূরণের সম্পূর্ণ সক্ষমতা রয়েছে চীনের। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেইজিং $2.1 বিলিয়ন একটি বড় আর্থিক প্যাকেজ অনুমোদন করেছিল। এরপর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই চীন আরও $100 মিলিয়ন তহবিল ছাড় করেছে। শুধু তাই নয়, বেইজিং এবং ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সংখ্যা বাড়ানো হয়েছে এবং বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য চাইনিজ ভিসা প্রক্রিয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার $450 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন উন্নীত করা। এত বিশাল অর্থনীতির ভিত গড়তে যে কাঠামোগত বিনিয়োগ প্রয়োজন, তা এই মুহূর্তে এশিয়া মহাদেশে একমাত্র চীনের পক্ষেই দেওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর এই বেইজিং সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মেগা প্রজেক্টের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন, চীনের শ্রমঘন শিল্প কারখানাগুলোকে সরাসরি বাংলাদেশে স্থানান্তর এবং স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে পুরোপুরি কার্যকর করা। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের মোংলা সমুদ্র বন্দরের আধুনিকায়ন এবং দুই দেশের মধ্যে সম্পূর্ণ নতুন দুটি রুটে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আন্তর্জাতিক ফোরামে নিজেদের অবস্থান শক্ত করতে বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট RCEP, ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বাংলাদেশের পূর্ণাঙ্গ সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে চীনের সরাসরি সমর্থন আদায় করার বিষয়টিও এই সফরের এজেন্ডায় থাকছে। তবে এই সফরের সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর যে বিষয়টি নয়াদিল্লির অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কয়েক দশকের আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছাতে পারেনি। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বারবার এই চুক্তি বাধাগ্রস্ত হয়েছে। দশকের পর দশক অপেক্ষা করার পর বাংলাদেশ এবার তিস্তা নদী অববাহিকার সামগ্রিক ব্যবস্থাপনার জন্য একটি মেগা প্রজেক্ট হাতে নিয়েছে এবং এই প্রকল্পের পুরো কাজের দায়িত্ব পেতে যাচ্ছে চীন। এই একটিমাত্র চুক্তি দক্ষিণ এশিয়ার ভূমানচিত্রে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। তিস্তা নদীর ভৌগোলিক অবস্থান ভারতের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের ঠিক পাশেই। এই শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, সেটি মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড। এই সরু পথটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত রেখেছে। তিস্তা মহাপরিকল্পনার কাজের অজুহাতে এই স্পর্শকাতর অঞ্চলে বিপুল সংখ্যক চীনা প্রকৌশলী, অত্যাধুনিক প্রযুক্তি এবং ভারী যন্ত্রপাতির উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ঝুলে থাকা পানি চুক্তির সমাধান না হওয়ার ফলেই বাংলাদেশ তার নিজ দেশের পানি ব্যবস্থাপনার জন্য তৃতীয় পক্ষে দ্বারস্থ হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী নয়। বেজিংয়ের সঙ্গে সম্পর্কের এই অভাবনীয় উন্নতি সত্ত্বেও ঢাকার বর্তমান প্রশাসন দিল্লির সঙ্গে কোনো ধরনের বৈরিতায় জড়াচ্ছে না, বরং দুই পরাশক্তির সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে জাতীয় স্বার্থ আদায়ের একটি অত্যন্ত পরিপক্ক কূটনীতি পরিচালনা করা হচ্ছে। তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। এর ধারাবাহিকতায় গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেন। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাধা দূর করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। অর্থাৎ বর্তমান পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল সবার আগে বাংলাদেশ। যেখানে দেশের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত হবে, সম্পর্ক সেখানেই নিবিড় করা হবে। বিগত 1.5 দশকে ভারতের প্রতি যে একপেশে নির্ভরশীলতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার কাজ চলছে। তারেক রহমানের আসন্ন চীন সফর বিশ্ব সম্প্রদায়কে এই বার্তাই দিচ্ছে, বাংলাদেশ এখন আর কোনো একটি নির্দিষ্ট বলয়ের উপর নির্ভরশীল নয়। নিজেদের ভূখণ্ডগত অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা এবং সামরিক আধুনিকায়নের প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে বৃহৎ শক্তিগুলোর কাছ থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করার পূর্ণ সক্ষমতা তৈরি হয়েছে ঢাকার। এই সফরের মধ্য দিয়ে যেমন দেশের আকাশ প্রতিরক্ষা একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে, ঠিক তেমনি আগামী 1 দশকের অর্থনৈতিক রূপরেখাও
চূড়ান্ত হতে যাচ্ছে বেইজিংয়ের টেবিলে। দেশের মানুষের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের সমীকরণ সবকিছু মিলিয়ে সাজানো হয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন।